আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর একটি গল্প, ছোট গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। তোমরা নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের জন্য আমাদের চ্যানেলের নবম শ্রেণীর যে সমস্ত গদ্য পদ্যগুলো আছে তার মধ্যে অন্যতম দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম। খুব মজাদার একটি গল্প। আশা করি আমরা এই গল্পটা, এই ছোট গল্পটা যখন পড়ব আমাদের প্রত্যেকের খুব ভাল লাগবে এই গল্পটা। আমরা লাইন বাই লাইন গল্পের ভেতরে ঢুকে কি বলার চেষ্টা করছেন লেখক সেটা জানব। শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম। আমরা সচরাচর দাম বা মূল্য, আমরা যে কোনো জিনিস বাজার থেকে কিনি দাম দিয়ে, পয়সা দিয়ে। যে কোনো জিনিসেরই একটা নিজস্ব দাম রয়েছে, মূল্য রয়েছে, গুরুত্ব রয়েছে। এই গল্পের নাম দাম। কোন পরিপ্রেক্ষিতে গল্পের নাম দাম সেটা আমরা আলোচনার শেষে তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমেই মনে রাখো, দাম, একটা দাম নিয়ে আলোচনা হবে, একটা গুরুত্ব নিয়ে আলোচনা হবে, একটা মূল্য নিয়ে আলোচনা হবে এই গল্পের। শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। বিভীষিকা মানে ভয়ঙ্কর। এখানে লেখক বলছেন যে স্কুলে কি বিভীষিকাই না ছিলেন ভদ্রলোক, এতটা ভয়ঙ্কর ছিলেন একজন ভদ্রলোকের কথা বলা হচ্ছে। সে স্কুলে কি ছিলেন? বিভীষিকা মানে ভয়ঙ্কর ছিলেন। আমাদের অঙ্ক কষাতেন, তার মানে যার কথা বলা হচ্ছে সে কি? সে অঙ্ক করাতেন, অঙ্কের স্যার, অঙ্কের টিচার। তিনি ক্লাসে অঙ্ক করাতেন। কাকে? এই লেখককে। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। সেই অঙ্কের মাস্টারমশাইয়ের তীক্ষ্ণ বুদ্ধিমান, খুব ব্রিলিয়ান্ট, একদম মানে পরিষ্কার তার মাথা ছিল। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপর এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। যে কোনো কঠিন অঙ্ক সে একবার এক ঝলক দেখতেন, দেখে নিয়ে সঙ্গে সঙ্গে এগিয়ে যেতেন কোথায়? সেই বোর্ডের দিকে, ব্ল্যাকবোর্ডের দিকে গিয়ে খসখস খসখস করে ঝড়ের বেগে খড়ি মানে চক খড়ি, সেটা দিয়ে তিনি কিন্তু লিখতেন। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। অনেক সময় লিখতে গিয়ে চক ভেঙে যায় না, চক ভেঙে গেল, সঙ্গে সঙ্গে আর একটা সেই ভাঙা চকটা ছাত্রদের দিকে ছুঁড়ে মেরে আর একটা তুলে নিতেন। এইবার একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। অঙ্ক রেডি, অঙ্ক করে ফেলেছেন, অঙ্কটা কষে ফেলেছেন। বোর্ডে সেই অঙ্কটা দেখা যাচ্ছে যে ছবির মতো যেন অঙ্কটা সাজানো রয়েছে। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। কার কথা বলা হচ্ছে? অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হচ্ছে। পৃথিবীতে যত অঙ্ক রয়েছে সব তার কণ্ঠস্থ, সব তার যেন মুখস্থ। কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে। যেন মনে হচ্ছে যে বোর্ডে আগে থেকেই কষা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অদৃশ্য হয়ে আছে। অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, তার সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। যেন মনে হচ্ছে অঙ্ক আগে থেকেই করা, আমরা দেখতে পাচ্ছি না। উনি এলেন, খসখস খসখস করে লিখলেন, ওর উপর দিয়ে মনে হচ্ছে শুধু হাত ঘোরালেন। এতটাই তটস্থ, এতটাই পরিষ্কার ধারণা অঙ্ক সম্বন্ধে, তার এতটা জ্ঞান যে অঙ্ক সেকেন্ডের মধ্যে তিনি অঙ্ক করে ফেলছেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। ক্লাসে যারা অঙ্কে 100-তে 100 পায় তারাই ওই মাস্টারমশাইয়ের ভয়ে তটস্থ, এত রাগী। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদ, এখানে অঙ্ক বিশারদ মানে কি? বিশারদ মানে খুব পটু, অঙ্ক খুব ভালো পারে, এটা ব্যঙ্গ করে বলা। এখানে বিশারদ কথার অর্থ এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? বিশারদটা যারা অঙ্ক পারে না। অঙ্কে যারা বিশারদ, টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত। যারা অঙ্কে 100-তে 100 পায় তারাই ভয়ে তটস্থ থাকতো। এবার যারা অঙ্কে 20 পায় তাহলে তাদের অবস্থা কি? প্রচণ্ড ওই একটা চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না, কাঁদতে কিন্তু পারতো না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে। কে বলতো? মাস্টারমশাই বলতেন, অঙ্কের মাস্টারমশাই বলতেন।
যে যদি কেউ কাঁদতে যেত এক ফোঁটা জল দেখলেই রেগে গিয়ে উনি কিন্তু বলতেন যে পুরুষ মানুষে অঙ্ক কষতে পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। কে বলতেন? অঙ্কের মাস্টারমশাই। যে কাঁদতো বলতো এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। তা উনি পারতেন। ওর চরের জোর দেখেই আমরা আন্দাজ করে নিয়েছিল, খুব শক্তিশালী ছিলেন, তার চর এত গায়ে লাগতো, তার শক্তি বোঝাই যেত তিনি পা ধরে হয়তো ছুঁড়ে ফেলেই দেবেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে জানিস? প্লেটো কে? প্লেটো একজন দার্শনিক, একজন বিজ্ঞানী। তার দোরগোড়ায় কি লেখা আছে? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। তার বাড়িতে যে অঙ্ক জানবে না তাকে ঢুকতে দেবে না। স্বর্গের দরজাতে ওই একই কথা লেখা রয়েছে, যদি সেখানে যেতে চাস তাহলে মাস্টারমশাই লোভ দেখাতেন যে ওই স্বর্গ, মৃত্যুর পরে যে স্বর্গে যেতে হয়, ওই স্বর্গের দোরগোড়াতেও দরজাতেও লেখা আছে যে অঙ্ক পারে না তাদের স্বর্গে যেতে দেয় না। তাই এখানে মাস্টারমশাই সেই ভয় দেখিয়ে বলতেন যে তোর অঙ্ক কর, নাহলে স্বর্গে যেতে পারবি না। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। কি করে জোগাড় করলেন? কারণ আমরা তো মৃত্যুর পরে স্বর্গে যাই, মাস্টারমশাই গেলেন কি করে, দেখলেন কি করে? এগুলো ছাত্রর মনের প্রশ্ন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এই নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। প্লেটোই বা কে? কেনই বা তার দরজায় ঢুকতে হবে? কেনই বা তার কাছে যেতে হবে? এই সমস্ত অবোধ বালকেরা কি বুঝবে? তারা শুধু শুনতোই, ও বাবা প্লেটের বাড়িতে ঢোকা যাবে না, এইটুকুই। কিন্তু প্লেটের বাড়িতে ঢুকলে কি হবে সেটা তারা জানতো না। তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কয়ার মেজরের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম। তাহলে স্বর্গে ঢুকতে গেলে ওই অঙ্ক জানতে হবে, তাহলে ওই স্বর্গে আমাদের যাওয়ার দরকার নেই। ওই স্বর্গের থেকে লক্ষ যোজন দূরে থাকলেই আমরা বেশি, তারা মানে এখানে ছাত্রদের কথা বলা হচ্ছে, তারা শান্তিবোধ করত। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম। ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক, আমরা জানি মাধ্যমিকের পরেই সায়েন্স, আর্টস, কমার্স আলাদা হয়ে যায়। তাহলে সেই ম্যাট্রিকুলেশনের পর থেকে অঙ্কর হাত থেকে রেহাই কে পেলেন? গল্পের লেখক। মাস্টারমশাইয়ের হাত থেকেও। এবার অঙ্কই যদি না থাকে সাবজেক্ট, তাহলে তো আর অঙ্কের মাস্টারমশাইয়ের হাত থেকে বেঁচে গেলাম, অঙ্ক তো আর করতে হবে না, মাস্টারমশাই মার খেতে হবে না, মাস্টারমশাই বকা খেতে হবে না। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। আমাদের মনে যদি কোনো একটা ভয় বসে যায়, সেটা কিন্তু সহজে আমাদের মন থেকে যায় না। এমএ পাস করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, ওই যে মনের মধ্যে ভয়, মাস্টারমশাইয়ের প্রতি ভয়, এমএ পাস করার পরেও ওই স্বপ্ন দেখতেন যে আমি লাস্ট বেল পড়বে, আমি অঙ্ক কিছুতেই মেলাতে পারছি না, মাস্টারমশাই আমার সামনে এসে গেছে, এসে চোখ সেই মানে বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছে, যেন তার চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। মাথার উপরে ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি, মধ্যরাতে ঘুম থেকে জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে, চোখে পড়ছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। যার কথা এখানে বলা হচ্ছে গল্পকথক, সে কলেজে বাংলা পড়ায়, অর্থাৎ কলেজে বাংলার প্রফেসর, তাকে আর অঙ্ক করতে হয় না। কিন্তু ওই অঙ্কের ভয়, মাস্টারমশাইয়ের ভয়, অঙ্কের মাস্টারমশাইয়ের ভয় এখনো তাকে তাড়া করে বেড়ায়। স্বপ্ন থেকে হুড়মুড় করে জেগে উঠে সে ভাবে, না আমি আর সেই আগে নেই, অনেক সময় পার হয়ে এসেছে, আমি এখন একটা কলেজে বাংলা পড়াই। আজকে দাম গল্পের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি। বাড়িতে ভালো করে তোমরা রিডিংগুলো পড়বে। যদি কোনো প্রশ্ন থাকে, অসুবিধা থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, সেই অনুসারে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম একটি ছোট গল্প, নবম শ্রেণীর পাঠ্য, সেটা নিয়ে প্রথম পর্যায়ে আমরা আলোচনা করলাম। আগামী দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি, ভালো থাকবে।